শুভেচ্ছা। বাঙালিয়ানার শায়ানহের সংবাদে স্বাগত। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে চলছে জঙ্গিবাদের পক্ষে প্রকাশ্য ওকালতি, জঙ্গি প্রশিক্ষকের পক্ষ নেওয়া এবং প্রচারণা চালানো ব্যক্তিরাও হন না গ্রেপ্তার। কারাগারে বাড়ছে মৃত্যু, মানবাধিকার কর্মীরা বলছেন কারাগারে নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। আতাউর রহমান বিক্রমপুরী আলোচনায় আসেন 2024 সালের 5 আগস্টের পর। তিনি একটি মঞ্চ গঠন করেছিলেন যার নাম দেন বৈষম্য মুক্ত জেল মুক্তি আন্দোলন। না, কোনো সাধারণ বৈষম্য মুক্তির জন্য আন্দোলন গড়ে তোলেননি তিনি, বরং সেসব ইসলামজীবীদের মুক্তি চাচ্ছিলেন যারা জঙ্গিবাদের মতো গুরুতর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তার আন্দোলন খানিকটা সফলও হয়। বহু জঙ্গিবাদে অভিযুক্ত ও প্রমাণিত সাজাপ্রাপ্ত ব্যক্তিকে ছেড়ে দেওয়ার সুপারিশ করে অধ্যাপক আসিফ নজরুলের অধীনে থাকা আইন মন্ত্রণালয়। অবশ্য অধ্যাপক ইউনূস সরকারের সময়ে একবার আটক হয়েছিলেন বিক্রমপুরী, পরে অবশ্য ছাড়া পান। সম্প্রতি এনসিপি নেতা আতাউল্লাহ শাহ সহ কয়েকজন তরুণকে আটক করে ঢাকা মহানগর পুলিশ। অভিযোগ, তারা জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছিল। এই তরুণেরা প্রকাশ্যে বেশ কিছুদিন ধরে জিহাদের প্রস্তুতি হিসেবে মার্শাল আর্ট প্রশিক্ষণ নামে জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছিল। পরে তাদের থানা থেকে ছিনিয়ে আনতে গিয়ে গ্রেপ্তার হন এই সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ আমানত সাবির। বিক্রমপুরী প্রকাশ্যে বেশ উগ্র ভাষায় এদের পক্ষে জনমত গঠন শুরু করে। এই ধরনের ঘটনা প্রথম নয়। ইসলামী লেবাস দেখলে যে কোনো ব্যক্তির পক্ষ নেওয়ার বাতিক রয়েছে তার। সাম্প্রতিক সময়ে গাইবান্ধার পলাশবাড়িতে মন্দির নির্মাণের বিরুদ্ধেও নানান উগ্র ও সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে আলোচনায় আসেন বিক্রমপুরী। সরাসরি হিন্দু হত্যার উস্কানিও দিতে দেখা গেছে তাকে। এমনকি যদি কোনো ইসলামী শিক্ষিত আলেম ইসলামের মূলনীতির পক্ষে থেকে জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান নেন, তার বিপক্ষেও অবস্থান নিতে দেখা গেছে বিক্রমপুরীকে। পরবর্তীতে সাংবাদিক জুলকারনাইন সায়ের সাবিরের ফোনে থাকা একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে সরাসরি তাকে ইউডি বিস্ফোরণের প্রশিক্ষণ নিতে দেখা যাচ্ছে। এরপরেই সুর পাল্টে ফেলেছেন বিক্রমপুরী। তিনি এখন দাবি করছেন এই জঙ্গি প্রশিক্ষণের ব্যাপারে তিনি জানতেন না, অথচ তিনি বিগত কয়েকদিন প্রকাশ্যেই তাদের পক্ষে আওয়াজ তুলেছেন। বিশেষজ্ঞরা বলছেন জঙ্গিবাদের পক্ষে প্রচারণা এবং সাম্প্রদায়িক হামলার হুমকি ফৌজদারি অপরাধ, কোনোভাবেই বাক স্বাধীনতা নয়। বিক্রমপুরীর মতো যারা প্রকাশ্যে ঘৃণা ছড়ান তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে দেশের নিরাপত্তাই হুমকির মুখে পড়তে পারে। দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অসুস্থতা ও মৃত্যুর ঘটনাও। চিকিৎসক, নার্স, ওষুধ, জরুরি সেবা এবং অ্যাম্বুলেন্স সংকটের কারণে গুরুতর অসুস্থ বন্দীদের সময় মতো হাসপাতালে নেওয়া হচ্ছে না, এমন অভিযোগ মানবাধিকার কর্মীদের। তাদের মতে, বিশেষ করে রাতের বেলায় কারাগারে চিকিৎসকের উপস্থিতি অত্যন্ত সীমিত। ফলে হৃদরোগ, স্ট্রোক, শ্বাসকষ্ট বা অন্যান্য জরুরি জটিলতায় আক্রান্ত বন্দীদের চিকিৎসায় মূল্যবান সময় নষ্ট হচ্ছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের কারাগারগুলোতে 61 জন বন্দীর মৃত্যু হয়েছে। গত বছরের একই সময় এই সংখ্যা ছিল 42, অর্থাৎ এক বছরের ব্যবধানে বন্দি মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কারা অধিদপ্তরের তথ্য বন্দি মৃত্যুর ঊর্ধ্বমুখী চিত্র উঠে এসেছে। অধিদপ্তরের হিসাবে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন কারাগারে 186 জন বন্দী মারা যান, আর চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মারা গেছেন 197 জন। তবে আশক ও কারা অধিদপ্তরের পরিসংখ্যানে পার্থক্য রয়েছে। মানবাধিকার কর্মীদের অভিযোগ, অসুস্থ বন্দীকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বাইরে পাঠানোর কার্যকর ব্যবস্থা না থাকা, চিকিৎসক সংকট, অ্যাম্বুলেন্সের অপ্রতুলতা এবং কারা হাসপাতালগুলোর সীমিত সক্ষমতার কারণে বন্দী মৃত্যুর ঝুঁকি বাড়ছে। অনেক ক্ষেত্রে জরুরি রোগীকে হাসপাতালে নিতে ভাড়া করা যানবাহনের উপর নির্ভর করতে হচ্ছে। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি পথেই রোগীর অবস্থার অবনতি ঘটে। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে কারাগুলোতে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে 146টি, কিন্তু কর্মরত চিকিৎসকের সংখ্যা অত্যন্ত কম। পাশাপাশি ডিপ্লোমা নার্সেরও বড় সংকট রয়েছে। ফলে বিপুল সংখ্যক বন্দীর জন্য নিয়মিত ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। দেশে বর্তমানে 68টি কারাগার রয়েছে। এর বিপরীতে অ্যাম্বুলেন্স আছে মাত্র 23টি, অর্থাৎ অধিকাংশ কারাগারে নিজস্ব অ্যাম্বুলেন্স নেই। অসুস্থ বন্দীকে এক কারাগার থেকে অন্যত্র বা বিশেষায়িত হাসপাতালে নেওয়ার সময় এই সংকট সবচেয়ে বেশি প্রকট হয়ে ওঠে। মানবাধিকার কর্মীরা মনে করেন, বছরের পর বছর ধরে চিকিৎসক ও অ্যাম্বুলেন্স সংকটের কথা বলা হলেও কার্যকর সমাধান দৃশ্যমান হচ্ছে না। তাদের মতে, শুধু নতুন অ্যাম্বুলেন্স বা নার্স নিয়োগ নয়, কারাগারের চিকিৎসা ব্যবস্থাকে একটি পূর্ণাঙ্গ জরুরি স্বাস্থ্য সেবা কাঠামোর আওতায় আনতে হবে।
হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে ইরানের উপকূলীয় ঘাঁটিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। এই প্রতিক্রিয়ায় বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের 85টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে বড় ধরনের যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের IRGC। এতে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি ও আলী আল সালেম বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আমেরিকার একটি MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। ইরানের অভিযোগ, সদ্য প্রয়াত নেতার জানাজার গুরুত্ব ম্লান করতে ওয়াশিংটন এই হামলা চালিয়ে ইসলামাবাদ চুক্তি ও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। অপরদিকে কাতার ও সৌদি আরবও তাদের তেলবাহী জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করেছে। এই উত্তেজনার মধ্যে মার্কিন প্রশাসন ইরানের তেল রপ্তানিতে দেওয়া সাময়িক ছাড় প্রত্যাহার করে নিয়েছে। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। 2026 ফিফা বিশ্বকাপের শেষ 16 রোমাঞ্চকর লড়াই শেষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। আটলান্টায় মিশরকে 3-2 ব্যবধানে হারিয়ে শেষ 8 নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে ইয়াসির ইব্রাহিমের গোলে মিশর এগিয়ে যাওয়ার পর লিওনেল মেসির পেনাল্টি মিস আলবিসেলেস্তেদের আরও চাপে ফেলে। দ্বিতীয় অর্ধেকে মোস্তফা জিকো ব্যবধান 2-0 করলেও আর্জেন্টিনা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। ক্রিস্টিয়ান রোমেরো ও মেসির গোলে সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ে অ্যানজো ফার্নান্দেজের দর্শনীয় হেডে জয় পায় আর্জেন্টিনা। অন্য ম্যাচে ভ্যাঙ্কুভারে কলম্বিয়াকে টাই ব্রেকারে 4-3 ব্যবধানে হারিয়ে 72 বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাই ব্রেকারে সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলের দুর্দান্ত নৈপুণ্যে 1954 সালের পরেই প্রথম শেষ 8-এ জায়গা করে নিল ইউরোপের দলটি। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দীর্ঘদিন প্রায় থমকে থাকা বেসরকারি খাতে ঋণের চাকা আবার ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে। টানা কয়েক মাসের নিম্নমুখী প্রবণতা পেরিয়ে শিল্প, বাণিজ্য ও সেবা খাতের উদ্যোক্তাদের মধ্যে ব্যাংক ঋণ নেওয়ার আগ্রহ বাড়ছে। প্রবৃদ্ধির হার এখনো খুব বেশি নয়, তবে নির্বাচনের পর ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা অর্থনীতিতে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রমে আস্থা ফিরতে শুরু করার ইঙ্গিত দিচ্ছে। যদিও অর্থনীতিবিদেরা বলেছেন এই ইতিবাচক পরিবর্তনকে এখনই শক্তিশালী পুনরুদ্ধার হিসেবে দেখার সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত মে মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বেড়ে হয়েছে 4.98%। এপ্রিলে এ হার ছিল 4.75% আর মার্চে নেমে এসেছিল 4.72%, যা ছিল প্রায় 22 মাসের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ মার্চে তলানিতে পৌঁছানোর পর টানা 2 মাস ঋণ প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী হয়েছে। মে শেষে বেসরকারি খাতে মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে 18,25,419 কোটি টাকা, যা এক বছর আগে ছিল 17,47,686 কোটি টাকা। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। বিশ্বকাপের শুরু থেকে অভিযোগ উঠছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কিছুটা হলেও অনৈতিক সুবিধা দেয় ফিফা। গত বিশ্বকাপে এমন অভিযোগ উঠেছিল, কিন্তু চলতি বিশ্বকাপে তা তীব্রতর হয়েছে। আর মিশরের সঙ্গে শেষ 16 ম্যাচের পরেই অভিযোগ আরও বেড়েছে। হারের পেছনে পরোক্ষ ফিফা ও রেফারিকে দায়ী মনে করছেন মিশরের কোচ হোসেম হাসান। মিশরের সঙ্গে অন্যায় হয়েছে এবং আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখার চেষ্টা ছিল বলে অভিযোগ করেছেন মিশর কোচের অভিযোগ, VAR পর্যালোচনায় তাদের একটি গোল বাতিল করা হয়েছে, কিন্তু এনজোর জয়সূচক গোলের আগে আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ফাউল করলেও সেটি VAR এ দেখানো হয়নি। রেফারিং বিশেষজ্ঞ ও ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক অফিসিয়াল গ্রাহাম স্কট এ নিয়ে নিজের মতামত জানিয়েছেন দ্য অ্যাথলেটিক সংবাদ মাধ্যমে। তার মতে 67তম মিনিটে মিশরের ফরওয়ার্ড মোস্তফা জিকোর করা গোলটি বাতিল করা ভুল সিদ্ধান্ত। স্কট ব্যাখ্যা করেন, মিশরের গোলটি বাতিল করার সিদ্ধান্ত ভুল ছিল। জিকোর করা গোলের ঠিক আগের মুহূর্তে লিসান্দ্রো মার্টিনেজের ওপর আত্মিয়ার চ্যালেঞ্জটি ছিল খুবই স্বাভাবিক কন্ট্যাক্ট। এটাকে ফাউল না ধরে ম্যাচ রেফারিদের স্বাভাবিক হিসেবেই নেওয়া উচিত ছিল। ফক্স স্পোর্টসের ফুটবল নিয়ম বিশ্লেষক ও সাবেক ফিফা রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গ রেফারি এবং VAR রিভিউ উভয় সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেন। ম্যাচ শেষে ফক্স স্পোর্টসকে ক্ল্যাটেনবার্গ বলেন, আমি মনে করি না যে এটি ফাউল ছিল এবং গোলটি বাতিল করতে VAR এর এভাবে হস্তক্ষেপ করা উচিত হয়েছে। তিনি আরও যোগ করেন, এটি এমন কোনো সিদ্ধান্ত ছিল না যেখানে VAR এর নাক গলানোর প্রয়োজন পড়ে। বাঙালিয়ানার শায়নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।